এই জুলাই সনদ অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়িত হোক সেটি অনেকে চায় না। এর আইনগত যে ভিত্তি সেটার দুর্বলতা রয়েছে। বিশেষ করে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে যদি এটা আলোচনার টেবিলে অর্থাৎ জাতীয় সংসদে না তোলে বা এর আইনগত ভিত্তি না দেয় তখন কি হবে? তখন তো একটি সংকট বা সমস্যা সৃষ্টি হতে পারে। আজকে যে আলোচনার বিষয়বস্তু জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে, গণভোটের মাধ্যমে নাকি অধ্যাদেশ জারির মাধ্যমে? ইতিমধ্যে আমাদের ব্যারিস্টার মিলিয়াপা বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন। আপা চমৎকার বক্তব্য রেখেছেন, আরো যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আসলে গণভোটের বিষয়ে কি বলেছেন? বাংলাদেশের মানুষ গণভোট বোঝে না, অর্থাৎ এই যে গণভোটের দাবি, এই দাবি আমরা সরকার প্রধানের কাছে করছি, কিন্তু মাননীয় প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে এই বিষয়টির মীমাংসা করেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি তার যে উপদেষ্টা পরিষদ অবশ্যই সেখানে তিনি আলোচনা করেছেন, আলোচনার ভিত্তিতে তিনি জাতির সামনে একটি বক্তব্য হাজির করেছেন। অর্থাৎ গণভোট তিনি করবেন না, তবে আমরা দাবি রাখতে পারি। হয়তো এখন এই দাবির বাস্তবায়ন না হতে পারে, কিন্তু ভবিষ্যতে যে কোনো প্রেক্ষিতে হয়তো গণভোটের প্রয়োজন হতে পারে। যেটি মিলিয়াপা বললেন যে সবসময় গণভোট সাধারণ মানুষের যে দাবি, বিশেষ করে যারা সচেতন সমাজ তাদের যে দাবি, সেই দাবির বাস্তবায়ন করে না। অনেক সময় ভিন্ন কিছু হতে পারে। বিশেষ করে যারা আইনজীবী সমাজের ব্যক্তিত্ব রয়েছে বা আইন নিয়ে যারা সচেতন, আমি অনেকের বক্তব্য শুনেছি, তারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোটকেই গুরুত্ব দিয়েছেন। কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা তিনি গুরুত্ব দেননি, সেক্ষেত্রে এই দাবি জনপ্রিয় দাবি হিসেবে আমাদের সামনে উত্থাপিত হতে পারে, কিন্তু এর বাস্তব ভিত্তি সরকার রাখে নাই। এবার আসি অধ্যাদেশের অনেক দুর্বলতা রয়েছে, যে কারণে এই জুলাই সনদ অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়িত হোক সেটি অনেকে চায় না। এর আইনগত যে ভিত্তি সেটার দুর্বলতা রয়েছে। বিশেষ করে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে যদি এটা আলোচনার টেবিলে অর্থাৎ জাতীয় সংসদে না তোলে বা এর আইনগত ভিত্তি না দেয় তখন কি হবে? তখন তো একটি সংকট বা সমস্যা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে আমার যে মতামত সেটি হলো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সরকারে কারা উপদেষ্টা হবে, কিভাবে সরকার গঠিত হবে, বা এই অন্তর্বর্তীকালীন সরকারই যে গঠিত হবে সেক্ষেত্রে কি আসলে আমরা কোনো গণভোট নিয়েছি? এই সরকারের আইনগত যে ভিত্তি, সেই ভিত্তি কি মানে খুবই শক্তিশালী না দুর্বল? হ্যাঁ, আমরা জানি যে সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়েছে, কিন্তু সরকারের ভিত্তি, আইনগত ভিত্তি সেটি দুর্বল। সেক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দল ছিলাম, নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন বঙ্গভবনে বৈঠক হয়েছে, সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, এছাড়া যারা উপদেষ্টা পরিষদে আসছেন তাদের সাথে বৈঠক হয়েছিল, দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যমতের সরকার। গণ অভ্যুত্থানে যারা ভূমিকা
রেখেছিলেন তাদের সকলের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছে। সেক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দল রয়েছি বা গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, সবাই যদি আন্তরিক হই, আমার দৃঢ় বিশ্বাস জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই একই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলো। বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। এখন এই যে মানুষকে বিভ্রান্ত তারা করছে কেন, কি কারণ? ভোটের রাজনীতির প্রতিযোগিতা, এক দল আরেক দলকে ভিলিফাই করছে। এই কারণে এখন সাধারণ জনগণ মনে করছে যে জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভবপর নয়। সেক্ষেত্রে আমি দলগুলোর প্রতি আহ্বান রাখতে চাই, আসুন আমরা এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা সবাই ঐক্যের পথে থাকি। ঐক্যমত কমিশন তারা খুব শীঘ্রই হয়তো দলগুলোর স্বাক্ষর গ্রহণ করার জন্য বসবেন, আলোচনা করবেন। আমাদের সবার উচিত সেখানে স্বাক্ষর করা, এবং পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট দিতে হবে যে তারা ক্ষমতায় যাওয়ার পরে অবশ্যই এই সনদের আইনগত ভিত্তি দিবে এবং সেটি জাতীয় সংসদে দিতে হবে। এই জায়গাটা যদি নিশ্চিত করা যায় তাহলে এই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। সর্বশেষ বলবো, একটি বিশাল গণ অভ্যুত্থান হয়েছে, এত মানুষ জীবন দিয়েছে। হাসিনার যে পতন, নিকৃষ্ট পতন, সেটি আমরা দেখেছি। বাংলাদেশে আর কোনো দল আর কোনো সরকার হাসিনা হইতে চাবে, আওয়ামী লীগ হইতে চাইবে, আমার কাছে এটি মনে হয় না। আসুন আমরা একে অপরের উপর আস্থা রাখি। আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, আমাদের ভিতরে গঠনমূলক সমালোচনা থাকবে, কিন্তু আমরা যদি এক দল আরেক দলকে ভিলিফাই করি শুধুমাত্র ভোটের জন্য, ক্ষমতার জন্য, আমরা যদি এক দল আরেক দলকে জাতির সামনে শত্রু হিসেবে উপস্থাপন করি, সেটা হবে অন্যায় এবং অপরাধ। কারণ আমরা সবাই গণ অভ্যুত্থানের শক্তি, জনগণ চাই এই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একতা। আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক থাকতে পারি, যেমনিভাবে এক থেকে হাসিনার পতন ঘটিয়েছি, যেমনিভাবে ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, ঠিক একইভাবে ঐক্যমতের ভিত্তিতে এই জুলাই সনদ ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটা ঐতিহাসিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি। আজকে বাংলাদেশের মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে অনেক রক্ত এবং অনেক ত্যাগের বিনিময়ে একটা নতুন পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে দেশের আপামর জনগণের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের কাছে। বিগত 54 বছরে আমরা এদেশে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্ব সেভাবে ফাংশন করতে পারেন নাই বা করেন নাই। আজকে একটি সুযোগ এসেছে বাংলাদেশের মানুষের সামনে, জনগণের প্রত্যাশাকে সামনে রেখে আমরা যেন জাতিকে একটা নতুন দিক এবং নতুন প্রত্যাশার আলো জাতির জন্য আমরা জ্বালাতে পারি। সেই হিসাবে আজকে যেই টপিক নিয়ে এখানে আলোচনা হচ্ছে, জুলাই সনদ গণভোট না অর্ডিন্যান্স, আসলে এই বিষয়গুলো যারা আইন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারাই এই বিষয়ে মতামত দেবেন চুলচেরা বিশ্লেষণ করে। আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা মনে করি, জনগণের অভিপ্রায়, জনগণের চাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড়। আইন এবং বিধিবিধান এগুলি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ যেখানে, মানুষের কল্যাণ যেভাবে হয় সেভাবেই সব কিছু হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বিগত 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে একটা ঐতিহাসিক জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল,
সেই ঐকমত্যের ভিত্তিতে এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে বিগত দীর্ঘ সময় ধরে জাতীয় ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলি হয়েছে তার মাধ্যমে একটা সনদ তৈরি হয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে। তবে আগামীতে যারা ক্ষমতায় আসবেন আমরা তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে চাই না, কারণ আমাদের পিছনের ইতিহাস আমাদের জন্য সুখকর নয়। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি 90-এর গণ অভ্যুত্থানের পরে যেই অঙ্গীকারের উপরে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল এবং তৎকালীন সময়ের রাজনৈতিক মূল পক্ষগুলির যে সমঝোতা হয়েছিল সেটা পরবর্তীতে যারা ক্ষমতায় গিয়েছেন তারা বাস্তবায়ন করেন নাই। এখনও যারা ক্ষমতায় যাবেন তারা জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে, জনগণের চাওয়ার ভিত্তিতে যে জুলাই সনদ রচিত হয়েছে সেটা তারা বাস্তবায়ন করবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। এজন্য আমরা মনে করি বর্তমান সরকারকে এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য পরবর্তী সরকারের বা পরবর্তী সংসদের উপরে ন্যস্ত করার যে মানসিকতা বা যেই প্রস্তাব রাখা হয়েছে সেটা করলে এই দেশের মানুষ অতীতে যেভাবে প্রতারিত হয়েছে সামনেও প্রতারিত হবে বলে আমাদের একটা আশঙ্কা রয়ে গেছে। সুতরাং কাল বিলম্ব না করে এই জুলাই সনদকে এখন থেকে কার্যকর করার জন্য প্রয়োজনে অর্ডিন্যান্সের মাধ্যমে, অধ্যাদেশ জারি করার মাধ্যমে এবং পরবর্তী সংসদ আসলে সেটাকে কিভাবে নিয়মতান্ত্রিক করা যায় তার একটা প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকেই যদি এরকম কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ আবারও প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আমরা বারবার প্রতারিত হয়েছি, আমরা আর প্রতারিত হইতে চাই না। এদেশের মানুষ তাদের অধিকার আদায় করেছে রক্তের মাধ্যমে। আমরা চাই এদেশের জনগণ রাজনৈতিক নেতৃত্বকে বাধ্য করুক। আমরা যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, কয়েকটি রাজনৈতিক দল কিছু কিছু বিষয়ে এটা বাস্তবায়নের পদ্ধতির ক্ষেত্রে কিছু বিষয় দিয়েছে যেগুলি হয়তো জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য আমরা মনে করি যে এখন থেকে এটাকে কার্যকর করার ব্যবস্থা কি হতে পারে সেই জন্য সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যকর চিন্তা ভাবনা শুরু করতে হবে। আমাদেরকে এই সম্পর্কে আশ্বস্ত করতে হবে, না হলে কিন্তু এই দেশের মানুষ যে ঐক্যমত্য দেখেছিল রাজনৈতিক অঙ্গনে সেই ঐক্যমত্যের মধ্যে আবার ফাটল দেখা দেবে। আবার একটা আমরা নতুন পরিস্থিতির দিকে যাব যেটা দেশের মানুষের জন্য কখনো কল্যাণ এবং সুখ বয়ে আনবে না। আমরা দেশের জন্য, মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করে এই কল্যাণের প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।